আজকে হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন টু ক্রিটিসিজমের ব্রড কোশ্চেনের 2 নাম্বার ক্লাস নিয়ে আসছি। যে আমাদের হচ্ছে একটা ব্রড কোশ্চেন শেষ করার জন্য টোটাল হচ্ছে কি 12 দিনের টার্গেট। সে টার্গেটের ফার্স্ট ডে হচ্ছে আমরা অ্যাপোলজি ফর পোয়েট্রির প্রথম 2টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আমাদের সাজেশন অনুযায়ী আলোচনা করছি। আজকে হচ্ছে আরও 2টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের সাজেশনের অন্তর্ভুক্ত মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো সেটা নিয়ে। যেখানে কি বলতেছে দেখেন, যে হাউ সিডনি এস্টাবলিশ দ্য সুপেরিয়রিটি অফ, এখানে কি হবে, পোয়েট্রি হবে ওভার ফিলোসফার অ্যান্ড হিস্টোরিয়ানস। মানে কিভাবে একটা মানে পোয়েট্রি কিভাবে হচ্ছে ফিলোসফার্স এবং হিস্টোরিয়ানসের থেকে, মানে হিস্টোরি এবং ফিলোসফি থেকে কিভাবে এই কবিতা উন্নত, সেটা হচ্ছে ব্যাখ্যা করতে বলতেছেন। আসেন আমরা হচ্ছে লাইন বাই লাইন অ্যানালাইসিস করি। দেখেন, ইন্ট্রোডাকশন। স্যার ফিলিপ সিডনি তিনি হচ্ছে যে 13ই নভেম্বর 1554 সালে জন্মগ্রহণ করেন এবং 17ই অক্টোবর 1586 সালে মৃত্যুবরণ করেন। তিনি হচ্ছেন একজন ইংলিশ পয়েট ছিলেন, ক্রিটিক ছিলেন, সমালোচক ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, সৈনিক ছিলেন এবং রাজদরবারের একজন কবি ছিলেন। হিজ ফেমাস লিটারেরি ওয়ার্কস আর আর্কাইডা, এ রোম্যান্স, অ্যাস্ট্রোপিয়াল অ্যান্ড স্টিলি, সনেট সিকোয়েন্স অ্যান্ড অ্যাফোলজি ফর পোয়েট্রি। তিনি বিলং করছে রিনাইসেন্স পিরিয়ডে, বিশেষ করে এলিজাবেথান পিরিয়ডে। এলিজাবেথান পিরিয়ডের সময়কাল 1558 থেকে 1603 সাল পর্যন্ত। তিনি একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে অ্যান অ্যাফোলজি ফর পোয়েট্রি। অ্যান অ্যাফোলজি ফর পোয়েট্রি মানে হচ্ছে কবিতার শুরুতে ক্ষমা প্রার্থনা করা। তিনি এটা কেন লিখছেন? তিনি হচ্ছে স্টেফেন গোসন নামের একজন ব্যক্তি। তিনি হচ্ছে কবিতার বিরুদ্ধে বা কবিতাকে অভিযুক্ত করে তিনি হচ্ছে তার একটা বইতে, যার নাম হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবাস, তার ওই গ্রন্থের মধ্যে তিনি কবিতার বিরুদ্ধে বা কবিতাকে অভিযোগ করে তিনি হচ্ছে 14টা অবজেকশন লেখেন বা অবজেকশন করেন। ওই 14টা অবজেকশন বা দ্য স্কুল অফ অ্যাবাস এর উত্তর স্বরূপ বা কবিতাকে ডিপেন্স করে স্যার ফিলিপ সিডনি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি বইটা লিখছেন। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। চলেন আমরা যে এই যে স্টেফেন গোসন তার হচ্ছে দ্য স্কুল অফ অ্যাবাস বইতে আসলে কবিতা সম্পর্কে কি অবজেকশন লিখছে সেটা নিয়ে জেনে নিই। অ্যাবাউট দ্য স্কুল অফ অ্যাবাস। স্টেফেন গোসন জন্মগ্রহণ করেন 1554 সালে এবং মৃত্যুবরণ করেন 1624 সালে। তিনি পিউরিটান সার্চম্যান ছিলেন কেন্টের। এখন বলতে পারেন যে পিউরিটান আসলে কি? আমরা যেরকম মুসলমান ধর্মে সুন্নি, তারপর হচ্ছে শিয়া রয়েছে, ঠিক খ্রিস্টান ধর্মে ক্যাথলিক, তারপরে হচ্ছে অ্যাঙ্গাকালিজম ধর্ম এবং হচ্ছে পিউরিটান ধর্ম রয়েছে। ইংল্যান্ডে শুরুর দিকে বা রোমে শুরুর দিকে যে ধর্মটা ছিল সেটা হচ্ছে ক্যাথলিক ধর্ম। ক্যাথলিক ধর্মের যে পুরোহিতরা ছিল তারা দুর্নীতিগ্রস্ত ছিল। তখনকার সময় যে বাইবেলটা লেখা হয়েছিল ওই বাইবেল হচ্ছে ল্যাটিন ভাষায় লেখা হয়েছিল, যেটা তখনকার সময়ের মানুষ পড়তে পারতো না, শুধুমাত্র এই পুরোহিতরা বা শিক্ষিত মানুষরাই পড়তে পারত। তাই পুরোহিতরা সাধারণ মানুষদের যা বুঝাইতো তারা ঠিক সেটাই বুঝতো। এই ক্যাথলিক ধর্ম যে পুরোহিতরা ছিল তারা হচ্ছে কি করতো, তারা দুনিয়াতে বসে স্বর্গের জায়গা বিক্রি করতো মানুষের কাছে। মানে তারা মানুষদের বলতো, যদি তোমরা আমাকে টাকা দাও তাহলে আমি তোমাদের স্বর্গের একটা জায়গা কিনে দিব। তো ঠিক ওই সময় একজন শিক্ষিত ব্যক্তি যার নাম হচ্ছে মার্টিন লুথার, তিনি হচ্ছে এই ল্যাটিন ভাষা বুঝতো। তারপর তিনি বাইবেল পড়ার পর দেখে এই যে পুরোহিতরা তারা হচ্ছে মানুষদের হচ্ছে মিথ্যা কথা শিখাচ্ছে। তাই সে এটার প্রতিবাদ জানায় 95টা থিসিস তৈরি করে এবং সব মানুষদেরকে এটা নিয়ে বোঝায়। তারপর এই যে ক্যাথলিক ধর্মের বিপক্ষে তারা একটা সঠিক পথে পথে ফিরে আসে। তাই তাদের এই প্রতিবাদকৃত ধর্মের নাম রাখা হয় প্রোটেস্ট্যান্ট ধর্ম। এই যে প্রোটেস্ট্যান্ট ধর্মের মানুষ তখন বিশ্বাস করতে থাকে যে ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই, ঘরে বসে ঈশ্বরকে ডাকলেই হবে। তো মানুষ কি করতো, তখন আর গির্জায় যেত না। এটা দেখে কিছু কিছু ধার্মিক মানুষ তারা মনে করে
এটা আসলে মিথ্যা, আমাদেরকে ঈশ্বরকে পাওয়ার জন্য আসলে গির্জাতেও যেতে হবে। তখন এই কিছু কিছু মানুষ তারা নতুনভাবে ধর্ম পালন করে যে গির্জায় গিয়েও ঈশ্বরকে ডাকতে হবে। এই যে তারা পিওরভাবে ধর্মকে মানতে শুরু করে, তাই তাদের এই ধর্মটার নাম রাখা হয় পিউরিটান ধর্ম। এই পিউরিটান ধর্মের একজন সার্চম্যান ছিলেন, মানে একজন পুরোহিত ছিলেন কেন্ট রাজ্যের স্টেফেন গোসন। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম দিয়েছিলেন দ্য স্কুল অফ অ্যাবাস, যেটা লেখা হয়েছিল 1579 সালে, এবং 1579 সালেই দ্য স্কুল অফ অ্যাবাস বইটি বা গ্রন্থটি পাবলিশ করা হয়। এই বইয়ের মধ্যে তিনি কবিতার বিরুদ্ধে বা কবিতা খারাপ এটা লিখে 14টা অভিযোগ তৈরি করেন। যাই হোক, সিডনি মানে এই যে 14টা অভিযোগ, সব অভিযোগকে গুরুত্বপূর্ণ মনে করেনি তার আনসার দেওয়ার জন্য। তিনি তার মধ্যে কিছুকে সিলি হিসেবে উল্লেখ করেছেন, মানে মানে তুচ্ছ তুচ্ছ তুলনা করছিলেন। অ্যান্ড হি ফাউন্ড দ্যাম ইনএলিগেবল টু ফর রেসপন্স। তিনি এটা রেসপন্স দিতে স্বীকৃতি জানাননি। তারপরে কি হয়েছে, তিনি তার মধ্যে 10টার অভিযোগ এর আনসার দেননি, মাত্র 4টা সিলেক্ট করছেন এবং 4টার অভিযোগ তিনি অভিযোগের আনসার দিয়েছিলেন, কারণ তার কাছে মনে হয়েছে এই 4টার অভিযোগ অভিযোগ হচ্ছে যে কি করে কিছু ক্যারি করে, মানে হচ্ছে সেটা হচ্ছে কি, এই অভিযোগ হচ্ছে মূলত কবিতার বিরুদ্ধে খারাপ, তাই সে এটার অভিযোগের আনসারটা দেয়। তারপরে বলতেছে দে আর অ্যাজ ফলোজ। এই যে যে অভিযোগগুলা স্যার স্টেফেন গোসন করেছিলেন সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ওয়েস্ট অফ টাইম। তিনি বলতেছেন কবিতা মানুষের সময় নষ্ট করে, কবিতা পড়লে শুধুমাত্র সময় নষ্ট হয়। তারপরে তিনি বলতেছেন পোয়েট্রি ইজ দ্য মাদার অফ লাইস। এই যে স্টেফেন গোসনের মতে যে কবিতার মধ্যে কবিতা শুধুমাত্র মিথ্যা কথা বলে, তাই তিনি কবিতাকে মিথ্যার জননী বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন ইট ইজ নার্স অফ অ্যাবিউজ, কবিতা মানুষকে অনৈতিকতা শিখায়। তিনি আরেকটা অভিযোগ করেছেন যে প্লেটো হ্যাড রাইটলি ব্যানিশড দ্য পয়েটস ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক। প্লেটোর একটা বই আছে যেটার নাম হচ্ছে আইডিয়াল রিপাবলিক। এটার মানে হচ্ছে তিনি বুঝাতে ওই বইতে তিনি লিখেছেন যে একটা আদর্শ রাষ্ট্রের মধ্যে কে কে থাকা উচিত। তো স্টেফেন গোসন বলছেন যে এই যে প্লেটো তার একটা আদর্শ রাষ্ট্রে কোন কোন মানুষ থাকা উচিত ওইটা যে লিখেছে সেখানে তিনি কবিদের উল্লেখ করে নাই। তার বিপক্ষে যে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে স্যার ফিলিপ সিডনি যা লিখেছিলেন তা এখানে দেওয়া হলো। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি, সিডনি ব্রিলিয়ান্টলি, এই যে সিডনি খুব সুন্দরভাবে আনসার দিছে এই তার পাম্পলেটে অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রিতে, যেটা লেখা হয়েছিল 1580 সালে এবং পাবলিশ হয় 1595 সালে। লেখকের মৃত্যুর পর আমরা যদি দেখি স্যার ফিলিপ সিডনি মৃত্যুবরণ করেছিলেন কিন্তু 1586 সালে, এবং তার এই যে লেখাটা অ্যানাপোলজি ফর পোয়েট্রিটা, এই বইটা পাবলিশ হয় 1595 সালে। এই বইয়ের মধ্যে টোটাল 81টা প্যারাগ্রাফ রয়েছে এবং 1778টা লাইন রয়েছে। সিডনি টাইটেল দ্য বুকস ইন ডিফেন্স অফ পোজি। সিডনি যখন অ্যানাপোলজি ফর পোয়েট্রি বইটা লিখেছিল তখন তিনি এই বইটার নাম দিয়েছিলেন দ্য ইন ডিফেন্স অফ পোজি। দ্য পাবলিশার অ্যান্ড সিডনিস রিলেটিভ চেঞ্জ দ্য টাইটেল টু অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। সিডনির মৃত্যুর পর যেহেতু এই বইটা পাবলিশড হয়, যখন তার এই বইটা পাবলিশড হয় ইন ডিফেন্স অফ পোজি, তখন যারা এই সিডনির বইটা পাবলিশ করে এবং সিডনির যে আত্মীয় স্বজন তারা এটার নাম পরিবর্তন করে রেখেছিলেন অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। হি আনসারেড ইন হিজ পাম্পলেট দ্যাট, সে তার এই পাম্পলেটে যে আনসার দিয়েছে সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য মেন সোর্স অফ এডুকেশন। এই যে স্টেফেন গোসন অভিযোগ করেন কবিতা মানুষের সময় নষ্ট করে, সেখানে তিনি এসে বলতেছেন যে না, কবিতা হচ্ছে শিক্ষার প্রধান মাধ্যম। তারপরে তিনি বলতেছেন পয়েট নেভার টেলস লাইজ বিকজ দে অ্যাপ্রিন নাথিং। তিনি বলতেছেন কবিরা কখনোই মিথ্যা কথা বলে না, কারণ কবিরা কখনো নিশ্চিতভাবে বলে না যে তারা এটাই রেখেছেন। মূলত তারা কিছুটা হাইপার বলে ইউজ করেন। যেমন টু ড্যাফোডিলস কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলেছেন তিনি এক পলকে প্রায় 10,000 ফুল দেখেছেন। এখানে তিনি প্রায় ইউজ করেছেন, তিনি বলেন নাই তিনি এক পলকেই হচ্ছে 10,000 ফুল দেখেছেন, যেটা হচ্ছে অসম্ভব। তারপরে দেখেন যে পোয়েট্রি ডাজ নট অ্যাভাস মিনস উইচ অ্যাভাস পোয়েট্রি, বলতেছে কবিতা মানুষকে নষ্ট করে না, মানুষ কবিতাকে নষ্ট করে। প্লেটো ডিড নট ব্যানিশ দ্য পয়েট। এটা কেন বলছেন যে কবিতা মানুষকে নষ্ট করে না বরং মানুষ কবিতাকে নষ্ট করে? তার মধ্যে যে কবিতা তো কবিতাকে সৃষ্টি করে নাই, মানুষই কবিতাকে সৃষ্টি করছে।
তাই মানুষ কবিতাকে নষ্ট করে, কবিতা কবিতাকে নষ্ট করে না। প্লেটো ডিড নট ব্যানিশ দ্য পোয়েট্রি ফ্রম হিজ আইডিয়াল রিপাবলিক, হি ব্যানিশ দ্য পোয়েটস হু আর করাপ্টেড। তিনি বলতেছেন প্লেটো তার আদর্শ রাষ্ট্র থেকে কবিতাকে মানে কবিতাকে বাদ দেয়নি, তিনি মূলত বাদ দিয়েছেন যে কবিরা হচ্ছে দুর্নীতিগ্রস্ত ওই কবিদের। তারপর দেখেন ফাংশন অফ পোয়েট্রি। স্যার ফিলিপ সিডনি প্রোভাইডস মোর ইনফরমেশন টু ডিপেন্ড পোয়েট্রি। স্যার ফিলিপ সিডনি শুধুমাত্র ওই চারটার অভিযোগই দেননি, সাথে তিনি এই কবিতাকে ডিফেন্স করার জন্য এবং স্যার স্টেফেন গোসনকে বোঝানোর জন্য তিনি আরও কতগুলো তথ্য তুলে ধরেন। ওই তথ্যগুলোকে বলা হয় ফাংশন অফ পোয়েট্রি। তো এটা এখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু স্যার ফিলিপ সিডনি দ্য ফাংশন অফ পোয়েট্রি ইজ টু টিচ অ্যান্ড ডিএলাইট। তার মতে এই যে কবিতার যে ফাংশন বা কাজ সেটা মানুষকে কি দেয়, আনন্দও দেয় আবার শিক্ষাও দেয়। ইন হিজ সিমিনাল ওয়ার্ক an apology for poetry, also known the defense of poesy, he argues that poetry is the superior both philosophy and history in its ability to instruct and inspire virtue. এই যে স্যার ফিলিপ সিডনি তার an apology for poetry বইতে তিনি মূলত কবিতাকে হচ্ছে ফিলোসফি দর্শন এবং হিস্টোরি থেকে উন্নত বলে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, বলতেছেন সিডনি কি পয়েন্টস রিগার্ডিং দ্য ফাংশন অফ পোয়েট্রি ইনক্লুডেড। যে সিডনি যে মূল কথাগুলো বলেছেন সেগুলো নিচে দেওয়া হলো। মিডিয়াম অফ লার্নিং, যে কবিতা হচ্ছে শিক্ষার একটা মাধ্যম। তারপর হচ্ছে অ্যান্টিকুইটি, মানে হচ্ছে কবিতা সব থেকে প্রাচীন। ইউনিভার্সালিটি, কবিতা সবার কাছে গ্রহণযোগ্য। ডিভাইন ক্যারেক্টার অফ পোয়েট্রি, কবিতার এই যে কবিদের মধ্যে একটা স্বর্গীয় শক্তি থাকে যার কারণে কবিরা হচ্ছে কবিতা লিখতে পারে। পোয়েট্রি ইজ দ্য সুপিরিয়র দেন হিস্টোরি অফ ফিলোসফি। তিনি বলতেছেন এই যে কবিতা শ্রেষ্ঠ কিসের থেকে, হিস্টোরি এবং দর্শন থেকে। তারপরে দেখেন মিডিয়াম অফ লার্নিং পোয়েট্রি। অ্যাকর্ডিং টু স্যার ফিলিপ সিডনি পোয়েট্রি সার্ভিস অ্যাজ এ মিডিয়াম অফ লার্নিং পোয়েট্রি ব্লেন্ডিং মোরাল ইনস্ট্রাকশন উইথ ডিএলাইট মেকিং ওয়াইজডম মোর এঙ্গেজিং অ্যান্ড accessible than history or philosophy and inspiring virtue in reader। কি বলতেছে অ্যাকর্ডিং টু স্যার ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনির মধ্যে এই যে কবিতা সেটা হচ্ছে একটা মাধ্যম, শিক্ষার একটা মাধ্যম, যেটা হচ্ছে আমাদের নৈতিক শিক্ষা দেয়, আমাদেরকে একই সাথে আমাদের কি দেয়, আনন্দ দেয়, আমাদের জ্ঞান দান করে এবং হিস্টোরি অথবা ফিলোসফি থেকে বা দর্শন থেকে এটা অধিক উন্নত, যেটা মানুষ বা রিডারকে মানে পড়ার জন্য ইন্সপায়ার করে। তারপরে দেখেন কি বলতেছে, এরপরে দেখেন কি যে অ্যান্টিকিউটি অর্থ হচ্ছে কবিতা হচ্ছে সব থেকে প্রাচীন। Poetry is deeply rooted in antiquity, serving as one of the earliest forms of artistic and intellectual expression, preserving history, culture, and moral teaching through oral tradition, myth, and epics। বলতেছে এই কবিতা ডিপলি রুটেড মানে হচ্ছে সম্পর্কিত হচ্ছে কি প্রাচীনের সাথে, মানে কবিতা সব থেকে প্রাচীন, যেটা হচ্ছে খুব শুরু থেকে মানে একেবারে সাহিত্যের শুরু থেকেই যেটা শুরু হয়েছে, মানে কবিতা একেবারে সাহিত্যের শুরু থেকে যদি আমরা দেখি প্রত্যেকটা সাহিত্য কিন্তু এই কবিতার মাধ্যমেই শুরু হয়েছে। তো বলতেছে কবিতা একেবারে শুরু মানে সাহিত্যের শুরু থেকে বা শিল্পের শুরু থেকেই কবিতা হচ্ছে শুরু হয়েছে এবং এটা ইন্টেলেকচুয়াল এক্সপ্রেশন, এটা বুদ্ধিমত্তার কি করে প্রকাশ করে, প্রিজার্ভিং হিস্টোরি ইতিহাসের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে এবং মোরাল এবং নৈতিক শিক্ষার মাধ্যমে, যেটা হচ্ছে কিসের মাধ্যমে আসে, যে একটা ওরাল ট্রেডিশন, এই যে মানুষের মুখে বলার মাধ্যমে আসে, মিথের মাধ্যমে আসে এবং এপিকের মাধ্যমে, এপিক কবিতারগুলোর মাধ্যমে আসে। ইউনিভার্সালিটি মানে গ্রহণযোগ্য। পোয়েট্রি এম্বডিস ইউনিভার্সালিটি বাই এক্সপ্রেসিং টাইমলেস হিউম্যান ইমোশন, এক্সপ্রেসিং অ্যান্ড ট্রুথ দ্য transcends culture, linguistics, and historical boundaries, connecting people across different eras and societies through share the themes and feelings। এই যে কবিতা আসলে আপনি যদি ওই যে উপরের ওইটা লেখেন তাও পারফেক্ট। তারপরে দেখেন ডিভাইন ক্যারেক্টার অফ পোয়েট্রি, যে কবিদের মধ্যে কি কি থাকে, একটা স্বর্গীয়
ক্যারেক্টার থাকে। পোয়েট্রি হ্যাজ এ ডিভাইন ক্যারেক্টার, কবিতার মধ্যে একটা স্বর্গীয় চরিত্র থাকে। অ্যাক্টিং অ্যাজ এ স্কার্ড মিডিয়াম অফ ট্রুথ, ওয়াইজডম, ইন্সপাইরেশন। পোয়েটস লাইক প্রফিটস ক্রিয়েটেড আপলিফট, তারপর হচ্ছে অ্যান্ড রিভেলড হায়ার সুপার স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল আইডিয়াস থ্রু দেয়ার ওয়ার্ড। মূলত এখানে কবিদের তিনি একজন ফেরেস্তার সাথে তুলনা করছেন, যারা কি তৈরি করে কবিতা এবং স্পিরিচুয়াল অ্যান্ড মোরাল শিক্ষা দেয় তাদের এই কথাগুলোর মাধ্যমে। তারপরে দেখেন যে পোয়েট্রি সুপেরিয়র দেন হিস্টোরি অ্যান্ড ফিলোসফি, কবিতা হচ্ছে হিস্টোরি অথবা ফিলোসফির থেকে উন্নত। পোয়েট্রি সুপেরিয়র দেন হিস্টোরি অ্যান্ড ফিলোসফি ইজ সুপেরিয়র টু হিস্টোরি অ্যান্ড ফিলোসফি বিকজ ইট কম্বাইন্স মোরাল ইনস্ট্রাকশন উইথ ক্রিয়েটিভ এঙ্গেজিং ইমোশন অ্যান্ড ইমাজিনেটিভ। এই যে কবিতা মূলত আমাদের মোরাল শিক্ষা দেয়, মানে নৈতিক শিক্ষা দেয়, এটা একটা ক্রিয়েটিভিটি, আমাদের ইমোশন তৈরি করে। এটা হচ্ছে কাল্পনিক হয়, যেখানে হিস্টোরি শুধুমাত্র একটার উপর মানে একটা ঘটনা বা বাস্তবিক কোনো একটা ঘটনার উপর ভিত্তি করে হিস্টোরি হয়। আর ফিলোসফি যেটা বুঝতে অনেক কষ্ট, যেটা ওইটা ফিলোসফি বা দর্শন ব্যাখ্যা করে, কিন্তু পোয়েট্রির মধ্যে সব কিছুই পাওয়া যায়। তারপর দেখেন কনক্লুশনে কি বলতেছে, যে সিডনি প্রোভাইডস দ্যাট পোয়েট্রি হ্যাজ এ ডাউট purpose, it teaches and delight at the same time, unlike history which only tells what happened, or philosophy which is difficult to understand. Poetry uses beautiful language, emotion and imaginative to make learning easy and enjoyable. বলতেছে এই যে সিডনি প্রোভাইডস প্রমাণ করেছেন যে কবিতা ডাবল পারপাস, মানে কবিতার দুইটা দিকই লক্ষ্য করা যায়। এটা মানুষকে শিক্ষাও দেয়, আবার এটা মানুষকে আনন্দও দেয় একই সময়। মানে এটা হিস্টোরির মতো না, যেটা শুধুমাত্র একটা ঘটনাকে বর্ণনা করে, অথবা ফিলোসফির মতো না, যেটা শুধুমাত্র একটা ডিফিকাল্ট জিনিসকে মানুষকে বুঝায়। পোয়েট্রির মধ্যে খুব সুন্দর একটা ভাষা থাকে, যেটা মানুষের ইমোশন নিয়ে কাজ করে, কল্পনাকে নিয়ে কাজ করে, এবং মানুষকে ইজিভাবে মানে সহজভাবে শিখায় এবং মানুষকে আনন্দ দেয়। আল্লাহ হাফেজ।